আচ্ছা, জানেন কি, গৃহী বা সন্ন্যাসী ভক্তদের মতোই শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন বিপ্লবীদেরও মা। সিস্টার নিবেদিতা লিখেছেন, সকল মহান জাতীয়তাবাদী শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করে যেতেন। স্বামী শারদানন্দজি মহারাজ কাউকে ফিরিয়ে দিতেন না। শ্রী শ্রী মা কিভাবে বিপ্লবীদেরও মা হয়ে উঠেছিলেন সেই কথাই থাকছে আমার আজকের ভিডিওটিতে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আশা করি এই আলোচনাটি আপনাদের খুবই ভালো লাগবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সত্যি হলো। তাঁর সহধর্মিণীকে ঠাকুর একবার বলেছিলেন, পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। সিস্টার নিবেদিতা সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার প্রত্যক্ষদর্শী। 1909 সাল, বিশেষ করে আলিপুর বোমা মামলার রায় প্রকাশের পরে বাগবাজারে মায়ের বাড়িতে যেন বিপ্লবীদের ঢল নেমেছিল। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই সিস্টার নিবেদিতা শারদামণিকে বলেছিলেন, মা, ঠাকুর বলেছিলেন কালে আপনি বহু সন্তান লাভ করবেন। মনে হয় তার সময় অতি নিকট। সমগ্র ভারতবর্ষই আপনার সন্তান। সিস্টার নিবেদিতা লিখেছেন, সকল মহান জাতীয়তাবাদী শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করে যেতেন। স্বামী শারদানন্দজি কাউকে ফিরিয়ে দিতেন না, যদিও তিনি জানতেন এটা খুবই ঝুঁকির কাজ হয়ে যাচ্ছে। 1909 সালের 22শে জুলাই মিস ম্যাকলাউডকে নিবেদিতা লিখছেন, সব দলগুলি ঐক্যবদ্ধ হইয়া বলিতেছে, রামকৃষ্ণ বিবেকানন্দের নিকট হইতে নতুন প্রেরণা আসিতেছে। কারাগার হইতে মুক্তিলাভ করিয়া দলে দলে সকলে শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া যাইতেছে। আর মা সেই সব সন্তানদের নিয়ে গর্ব করে বলছেন, কি সাহস! এমন সাহস কেবল ঠাকুর আর নরেনই আনতে পারে। দোষ যদি কারো হয় সে তো তাদেরই। কেন বিপ্লবীরা ছুটে আসতেন শারদামণির কাছে? বিপ্লবী হেমচন্দ্র ঘোষ লিখেছেন, ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, এই ত্রয়ী এক মহা বিপ্লবের প্রতীক। শ্রী মা সম্পর্কে স্বামীজির বাল্যবন্ধু জাতীয়তাবাদী সন্ন্যাসী ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বরাজ পত্রিকায় লিখেছেন, যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। তবে এই বন্দনার শুরু কিন্তু করেছিলেন স্বামীজি নিজেই আমেরিকা থেকে ফিরে আসার পর। শ্রী শ্রী মায়ের ভাতৃবধূর বিবরণ উদ্ধৃত করে স্বামী সরদেশানন্দজি লিখছেন, রাজার মতন চেহারা, ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘাড়া করেছি তোমার কৃপায়। স্বামী সরদেশানন্দের ব্যাখ্যা, এ শুধু সংঘজননীর প্রতি স্বামী বিবেকানন্দের প্রণতি নয়, শ্রী শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সমগ্র ভারতের আত্মসমর্পণ। বিপ্লবীদের জন্য রামকৃষ্ণ মিশন কিভাবে তাদের দুয়ার খুলে রেখেছিল তা নিয়ে অনুশীলন সমিতির সদস্য প্রিয়নাথ দাশগুপ্ত অর্থাৎ স্বামী আত্মপ্রকাশানন্দজি লিখছেন, স্বামী শারদানন্দজির স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়। তাহার কৃপা না হইলে ওই সময় আমাদের মতন বিপ্লববাদী দলের সহিত সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা সম্ভব হইত না। তবে এর পেছনেও যে শ্রী শ্রী মা ছিলেন তা পরিষ্কার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখায়। তিনি লিখছেন, আসলে মাই
বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন। এজন্যই শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজ ওদের আশ্রয় দেন। মূলে কিন্তু মা। এসবের জন্য রীতিমতন রাজরোষে পড়তে হয়েছিল রামকৃষ্ণ মিশনকে। সংঘজননী রূপে শ্রী শ্রী মায়ের পরিচালন ক্ষমতার গুণে এই গুরুতর সমস্যাকে হেলায় জয় করেছিল মিশন। আসলে সংঘজননী হিসাবে শ্রী শ্রী মা যে সিদ্ধান্ত নিতেন তাতে শেষ পর্যন্ত অটল থাকতেন। 1905 সালে বঙ্গভঙ্গের পরে এমন অনেকে রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছিলেন যারা অতীতে সক্রিয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। স্বামী প্রজ্ঞানন্দজি, স্বামী আত্মপ্রকাশানন্দজি, স্বামী চিন্ময়ানন্দজি প্রমুখের কথা উল্লেখ করা যেতে পারে, কিন্তু ব্রিটিশ সরকার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। 1916 সালের 11ই ডিসেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তার দরবারি ভাষণে রামকৃষ্ণ মিশনের প্রতি বিষোদ্গার করে বলেন, দেশে সন্ত্রাসবাদী তরুণ এবং যুবকেরা রামকৃষ্ণ মিশনের মদতপুষ্ট। তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে যাচ্ছে। দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সন্ত্রাসবাদিতা যা কিনা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর সে ব্যাপারে সাবধান হন। গভর্নরের এ হেন মন্তব্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল। এ মতাবস্থায় মঠ ও মিশনের সন্দেহভাজন ব্যক্তিদের মঠ থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি তখন দক্ষিণ ভারতে। তাই নিরুপায় হয়ে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের পরামর্শ চাইলেন। মা পরিষ্কার বলেছিলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের মুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভাষণ কেন করবে বাবা? স্বামী শারদানন্দজিকে মা পরিষ্কার জানিয়ে দেন, ঠাকুরের ইচ্ছে মঠ মিশন হয়েছে। রাজরোষের নিয়ম অলঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী হয়েছে তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। তার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্যভঙ্গ করবে না। মায়ের পরামর্শ ছিল, তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সব কথা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। মায়ের আদেশ মতন স্বামী শারদানন্দজি মহারাজ বড়লাটের সঙ্গে দেখা করে রামকৃষ্ণ মিশনের আদর্শের কথা তুলে ধরেন। বড়লাট লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে করা তার মন্তব্য প্রত্যাহার করেন ও ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ব্রিটিশ সরকারের মত পরিবর্তনের পেছনে অন্য কারণ ছিল বলে ঐতিহাসিক রমেশচন্দ্র তার লেখায় ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, বড়লাট ফাইলে লিখিয়াছেন, পুলিশের রিপোর্ট এবং সেক্রেটারির মন্তব্য খুব সম্ভব বেলুর মঠের কর্তৃপক্ষ জানিতে পারিয়াছেন, কারণ মাত্র কয়েকদিন পূর্বে একজন আমেরিকান মহিলা মিস জোসেফিন ম্যাকলাউড আমার সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, যদি বেলুর মঠ বন্ধ করিয়া দেওয়া হয় তাহা হইলে আমেরিকায় ইহার বিরুদ্ধে তুমুল আন্দোলন হইবে। এ সময় খুব সম্ভব বিশ্বযুদ্ধে বিপন্ন ইংরেজ আমেরিকার সাহায্যের ওপর বিশেষভাবে নির্ভর করিত। কোনো রকমে আমেরিকার বিরুদ্ধভাজন হওয়া যুক্তিযুক্ত নহে। সুতরাং বেলুর মঠ বন্ধ না করিয়া সাদা পোশাকে কয়েকজন পুলিশ কর্মচারীকে সদা সর্বদা বেলুর মঠে নিযুক্ত করা হোক।
অনেকে মনে করেন বড়লাটের সঙ্গে মিস ম্যাকলাউডের ওই সাক্ষাৎকারে শ্রী শ্রী মায়ের সুনির্দিষ্ট ভূমিকা থাকতে পারে, যদিও এর কোনো প্রামাণ্য নথি নেই। অনুশীলন সমিতির তাবর নেতারা মায়ের পায়ে আশ্রয় নিলেও বা বাঘা যতীনের মতন সশস্ত্র বিপ্লবের নেতাকে বিশেষ স্নেহ করলেও শ্রী শ্রী মা সশস্ত্র বিপ্লব সমর্থন করতেন কিনা তা কিন্তু স্পষ্ট নয়। কখনো মনে হয়েছে তিনি সশস্ত্র বিপ্লবের পক্ষে। তাই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রাণ ভরে আশীর্বাদ করে গিয়েছেন। বাইরের কোনো পুরুষ মানুষের সঙ্গে মা সরাসরি দেখা করতেন না, কথা বলতেন অন্যের মাধ্যমে। কিন্তু বাঘা যতীনের ক্ষেত্রে অনেক সময় সেই নিয়ম শিথিল হয়েছে। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী লিখেছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 সালে বাগনান হইতে যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রী শ্রী মা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। ট্রেনের একটি কামরায় যতীন্দ্রনাথের সঙ্গে মায়ের একান্তে কথা হয়। পরে মাকে জিজ্ঞেস করা হয়, কি কথা হলো? মায়ের সংক্ষিপ্ত জবাব, দেখলাম আগুন। সেটাই ছিল মায়ের সঙ্গে ওই স্বাধীনতা যোদ্ধার শেষ সাক্ষাৎকার। বাঘা যতীন সশস্ত্র সংগ্রামে যাচ্ছেন, সেখানে প্রাণহানির আশঙ্কা প্রবল জেনেও মা কিন্তু তার সেই সন্তানকে নিরস্ত্র করেননি। ওই বছরই বালেশ্বরে ইংরেজ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাঘা যতীনের। দেহ রাখার আগে শ্রী শ্রী মা বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ সকলের ওপর আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এমনটাই চেয়েছিলেন যে। আচ্ছা, শ্রী শ্রী মায়ের সঙ্গে বিপ্লবীদের এই সম্পর্কের কথা কি আপনারা জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।